গল্পের রাজপ্রাসাদে আজকের উপস্থাপনা উত্তেজনায় ভরা মনস্তাত্ত্বিক কাহিনী প্রায়শ্চিত্ত। রচনা সুদীপ দে, অভিনয়ে দীপ, রাজু দেবনাথ, বিমান ও বীর বাহাদুর সুদীপ দে, জেলার সৈয়দ আরশাদ জামিল, আবহ সঙ্গীত ও শব্দ সংযোজনা অরিন্দম দত্ত। খাবারে টান পড়লে জন্তু জানোয়ার জঙ্গলের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়ে। গল্পে ভাটার টান এলে আমাকেও জোয়ারের সন্ধানে বেরিয়ে পড়তে হয়। জীবজন্তুর সঙ্গে আমার ফারাক এক জায়গায়। তারা জঙ্গল থেকে লোকালয়ের দিকে আসে, আর আমি যাই শহরের কোলাহল ছেড়ে নির্জন পরিবেশে। সে পাহাড় হতে পারে জঙ্গল, কিংবা অচেনা কোনো নদীর কোলে অজানা এক গ্রাম। এই যেমন এবার চলে এসেছি বুধুরামের কাছে। এ আমার পরিচিত কোনো আদিবাসী নয়। বিমানদার কাছে শুনলাম চাকরি ছেড়ে উনি এখন এই নামের একটা গ্রামে আস্তানা গেড়েছেন। শুনে অবাক হয়েছিলাম বটে। জায়গাটা গরুমারা জাতীয় উদ্যান থেকে খুব দূরে নয়। ব্রহ্মপুত্রের শান্ত এক শাখা, নাম তার জলঢাকা, এই জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে। আর এই নদীর কোলেই বুধুরাম তার আদিম সৌন্দর্য নিয়ে জীবনযাপন করে। আলিপুর জেল, যাকে এখন বলে সংশোধনাগার, ঐতিহাসিক সেই কারাগারে প্রধান ওয়ার্ডেন ছিলেন বিমান বসু রায়। অকৃতদার মানুষ। ইচ্ছে ছিল অবসর গ্রহণের পর পাহাড়, জঙ্গল আর নদীর ত্রহস্পর্শে বেড়ে ওঠা কোনো জায়গায় বাড়ি বানাবেন। বহুদিন আগে থেকেই তার প্রস্তুতি নিয়েছেন। কাজের ফাঁকে ফাঁকে এতটুকু সময় পেলেই উত্তরবঙ্গে ছুটে এসেছেন স্বপ্নটাকে একটু একটু করে বাস্তবের রূপ দিতে। মধ্য জুনের এক বৃষ্টি ভেজা সকালে রেল লাইনের দুধারে বিস্তীর্ণ চা বাগানের বুক চিরে ট্রেন এসে দাঁড়ালো মালবাজার স্টেশনে। লম্বা একফালি প্ল্যাটফর্ম। শুনেছিলাম সেখান থেকেই দর্শন মেলে নগাধিরাজের। তবে আজ তিনি মেঘের আড়ালে। লোকজন খুব কম। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি বদল করার সময় সেটা বুঝেছিলাম। গোটা কামরায় স্থানীয় কিছু মানুষ ছাড়া পর্যটক বলতে আমি একাই। ট্রেন থেকে নামতেই আমাকে চিনে নিতে তাই অসুবিধা হয়নি বীর বাহাদুরের। আপ তো দীপ সাহেব হ্যাঁ না? মুখে একেবারে শিশুর হাসি। হাসলে কুতকুতে চোখ দুটো প্রায় ঢাকা পড়ে যায়। এমন লোককে ভালো না বেশে যেন থাকাই যায় না। পরিচয় হলো বীর বাহাদুর বিমানদার গাড়ির ড্রাইভার। মাঝারি উচ্চতা, পাহাড়ি লোকের মতো শক্তপোক্ত চেহারা। তামাটে লাল গায়ের রং দেখলে বোঝা যায় রোদে জলে কাজ করার অভ্যেস আছে। এক মাথা কাঁচা পাকা চুল, সারা মুখে অসংখ্য বলিরেখা। পাহাড়ি লোকেদের বয়সটা ঠিক কত চেহারা দেখে আন্দাজ করা মুশকিল। বীর বাহাদুরও তার ব্যতিক্রম নয়। নামটা জানার পর বললাম, খুব খিদে পেয়েছে, আপনার যেতে কতক্ষণ লাগবে? তা ধরুন সাহেব, মোটামুটি ঘন্টা দুয়েক। এই স্টেশনে খুব ভালো সমোসা পাওয়া যায়, কে দেখতে পারেন। শিশুসুলভ হাসি তখনও মুখে ছড়িয়ে আছে। গাড়ি ছুটে চলেছে লোকালয় ছাড়িয়ে পাহাড়ি পথে। এদিককার পাহাড়ে চুনা পাথরের বিপুল সম্ভারের সম্ভাবনা সিমেন্ট কোম্পানিগুলোর নজর কেড়েছে। তাই পাহাড় ক্রমশ ছোট হচ্ছে। বিশাল বিশাল দৈত্যের মতো যন্ত্র তাদের বুক চিরে ঢুকে যাচ্ছে মাটি ভেদ করে। চারিদিক ধুলোর ধোঁয়ায় ঢেকে আছে। বীর বাহাদুর গাড়ির জানলার কাজগুলো তুলে দিতে দিতে শখেদে বলে, আমি যখন ছোট ছিলাম সব জায়গা ছিল গভীর জঙ্গল। আজ দেখলে বিশ্বাস করবেন সে কথা? লোভ, মানুষের লোভ সর্বনাশ করে দেয়। নিজের তো করেই, আরো কতজনের ক্ষতি যে করে যায় তা ভবিষ্যৎ বুঝতে পারে সময় এলে। তবে যন্ত্রণা বেশিক্ষণ সহ্য করতে হলো না। অচিরেই সবুজের একচ্ছত্র আধিপত্যে ঢুকে পড়ল আমাদের বাহন। বীর বাহাদুর গাড়ির গতি অনেকটা কমিয়ে এনেছে। আমি ওর পাশে বসে জানলার কাজ অর্ধেক নামিয়ে দিয়ে সবুজের রাজসভা উপভোগ করছি। এই সময় একটু মৌতাত না হলে কি আর চলে? জামার পকেট হাতড়ে বেরিয়ে এলো সিগারেটের প্যাকেট। বীর বাহাদুর গাড়ি দাঁড় করিয়ে দিল। কি হলো বাহাদুর ভাই, থামালেন কেন? আপনি খেয়ে নিন, তারপর চালাবো। সামনে গরুমারা ফরেস্ট, ওখানে ধূমপান করা বারণ আছে। সিগারেটের প্যাকেটটা
ওর দিকে বাড়িয়ে দিতে বাচ্চাদের মতো দুদিকে মাথা দুলিয়ে বলল, নো নো, থ্যাংক ইউ সাব, আগে খেতাম, এখন আর খাই না। গাড়ি থেকে নেমে সিগারেট খেতে খেতে বাহাদুরের সঙ্গে আরও আলাপ জমালাম। ও বিমানদার কাছে রয়েছে বছর 3। সাহেব এখানে আসার 1 বছর পর থেকে। তার আগে কোথায় ছিলেন, মানে বাড়ি কোথায় আপনার? কলকাতায় ছিলাম 12 বছর। তাই এত পরিষ্কার বাংলা বলেন। হ্যাঁ সাব, তবে বাড়ি ছিল কালিম্পং, এখন অবশ্য সেখানে যাওয়া হয় না। আমার জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে বীর বাহাদুর সেই একই হাসি ধরে রেখে বলল, এখন আমার আপনজন বলে ওখানে কেউ থাকেও না। ওর এই হাসির মধ্যে কোথাও যেন একটা অব্যক্ত বেদনা লুকিয়ে আছে। গরুমারা জঙ্গলে অবশ্য বেশি দূর ঢোকা হলো না। মূল জঙ্গলের বেশ খানিকটা আগেই একটা বাঁক নিয়ে আমাদের গাড়ি ঢুকে পড়ল পুথুরাম। এখন আমাদের একপাশে অনেকটা ঘাস জমি পার করে জঙ্গলের বড় বড় শিরীষ আর শিমুল গাছগুলো নজরে আসছে, অন্য পাশে বর্ষার নতুন জলে ভরভরন্ত পয়াতি জল ঢাকা। মালবাজারে বৃষ্টি পেলেও এদিকে এই মুহূর্তে শুকনো, তবে আকাশে ঘন মেঘ কালো রঙের চাঁদোয়া মেলে রেখেছে, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে নেমে আসবে। বিমানদার ডেরায় পৌঁছালাম বেলা 12টা নাগাদ। কাঠের তৈরি চমৎকার দোতলা বাংলো, সামনে সবুজ লন, লনের মাঝ বরাবর সিমেন্টের ছাতা, তার ছায়ায় বেতের চেয়ার টেবিল সাজানো। লনের চারদিকে পাঁচিলের গা ঘেঁষে পাইন দেবদারু গাছের ঘেরাটো। হালকা হাওয়া ছেড়েছে, থেকে থেকে শন শন শব্দ তুলে চারিদিকের নিস্তব্ধতা আরও ঘনিয়ে তুলছে। গাড়ি থেকে নামতে যাব, বাধা দিল বীর বাহাদুর। একটু উপেক্ষা করুন সাব, সাহেবের বডিগার্ড আপনাকে দেখে নেবে। বডিগার্ডটি কে বুঝতে অবশ্য সময় লাগলো না। মেঘের মতো আওয়াজ তুলে বাড়ির ভেতর থেকে ছুটে এলো এক মিশকালো জার্মান শেপার্ড। এসেই গাড়ির জানলায় পা তুলে দিয়ে শুকতে শুরু করলো আমাকে। বীর বাহাদুর গাড়ি থেকে নেমে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত হো যাও জিমি, শান্ত হো যাও, সাব কা জিগরি দোস্ত হ্যায়। এবার আমার দিকে তাকিয়ে ও ট্রেডমার্ক অনাবিল হাসি উপহার দিয়ে বলল, এবার নেমে আসুন, ও বুঝে নিয়েছে। গাড়ি আর জিমির আওয়াজ পেয়ে বিমানদা নেমে এসেছেন। কি হে রাইটার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে একটুও না, আর যেটুকু ক্লান্তি ছিল তোমার এখানে পা রেখে এক নিমেষে উধাও হয়ে গেল। তুমি তো মর্তে স্বর্গরচি আছো দাদা। দুজনে ছাতার তলায় বসলাম। এক মাঝবয়সী নেপালি মহিলা একটা ট্রেতে চাপিয়ে চায়ের পট, 2টো কাপ আর চিনির বাটি এনে বসিয়ে দিয়ে গেল। দুজনে গলা ভেজাতে ভেজাতে আড্ডায় মজে গেলাম। ইতিমধ্যে বীর বাহাদুর আমার সবেধন নীলমণি রুকস্যাকটি নিয়ে বাড়ির ভেতর মিলিয়ে গেছে। জিমি এখন বিমানদার পায়ের কাছে বসে আমাকে দেখে চলেছে। বীর বাহাদুরের আশ্বাসেও মনে হয় পুরো ভরসা করতে পারেনি। চায়ের কাপে চুমুক লাগিয়ে বিমানদা বললেন, নতুন কিছু গল্প লিখলি? না গো, খরা চলছে, ওই জন্য তো তোমার কাছে এলাম। একটা ভালো প্লট দাও দেখি, সেই গত বছর কলকাতায় বসে যেরকম শুনিয়েছিলে ওই রকম একটা চাই। সেই পাগলের বিলাপ গল্পটা জব্বর লিখেছিলি, আমি যা বলিনি তাও খুঁজে দিয়েছিস। ওটুকু মনের মাধুরী না মেশালে পুরো গল্পটাই তো তোমার হয়ে যেত। হ্যাঁ, এবারও চাই বলছিস? তাহলে দুপুরে বনমোরগের ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে লম্বা ঘুম দিয়ে নে। সন্ধেবেলা স্কচ সহযোগে একটা জমাটি প্লট দেব। আমি নিশ্চিন্ত। আসলে বিমানদার বলার ধরনটা এতটা আকর্ষণীয় যে লেখার সময় আমার বিশেষ কিছু করণীয় থাকে না। নিঃসন্দেহে এবারকার পুজোর সংখ্যা উতরে যাবে। দুপুরে খেয়ে উঠলাম যখন, তখন বাইরে বৃষ্টি রিমঝিম শুরু হয়ে গেছে। দোতলার উত্তর দিকে ঘরটা বরাদ্দ হয়েছে আমার জন্য। ঘরের দেয়াল আলমারির মধ্যে আমার ব্যাগ রেখে গেছে বীর বাহাদুর। এ বাড়িতে বিমানদা আর বীর বাহাদুর ছাড়া তৃতীয় ব্যক্তি থাকে না। যে নেপালি মহিলাকে দেখেছিলাম সে বিকেলে সন্ধে রান্না করে দিয়ে বাড়ি চলে যায়। এই গ্রামেই ওর ঘর। রাতে খেতে বসার আগে বীর বাহাদুর তার সাহেবের মর্জি মতো ভাত কিংবা রুটি বানিয়ে দেয়। একতলার মূল ফটকের পাশে একটা ঘরে বীর বাহাদুরের একা সংসার। ঘুম যখন ভাঙল তখন চারিদিকে চাপচাপ অন্ধকার। মাথার কাছে হাত ঘড়িটা খুলে শুয়েছিলাম। রেডিয়ামের আলো বলছে সন্ধে 6টা বেজে গেছে। বাইরে ঝুমঝুম আওয়াজ শুনে বুঝলাম এখনো বৃষ্টি হয়ে চলেছে। হলঘরে আলো জ্বলছে। বিমানদা সোফায় বসে আয়েশ করে একটা টুলের উপর পা তুলে দিয়ে ম্যাগাজিন পড়ছেন। আমার চপ্পলের আওয়াজ পেয়ে মাথা ঘোরালেন। যা নাক ডাকছিলি, জিমি ভয় পেয়ে সেই যে বীর বাহাদুরের ঘরে সেই দিয়েছে, এখনো ওপরে আসার নামগন্ধ নেই। বিমানদার দেখা দেখি আমিও একটা পাতলা চাদর গায়ে চাপিয়ে
উল্টো দিকে সোফাটা দখল করলাম। বিমানদা হাঁক পারলেন। বীর! প্রায় সঙ্গে সঙ্গেই সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া গেল। আমাদের দুজনকে এক ঝলক দেখে নিয়ে দুকান জোড়া হাসির ডালা খুলে দিয়ে বলল, সমাজ কিয়া সাব? খানিক পরে 2 প্লেট ধোঁয়া ওঠা ড্রাই চিকেন, পোট্যাটো চিপস আর স্কচের বোতল এনে যত্ন করে টেবিলে রেখে দিল। দেয়ালের কাচের আলমারি থেকে 2টো বড় গ্লাসও নামিয়ে আনলো। যাওয়ার আগে বলে গেল, ডিনারের আধা ঘন্টা আগে বলে দিবেন সাব, খাবার গরম করে দিব। বেশ করিতকর্মা লোক পেয়েছ বটে একজন। তোর তো প্রথমটা পাতিয়ালা। মনে আছে তোমার? তাহলে লাঞ্চের আগে কি বলেছ সেটাও মনে আছে? বিলক্ষণ মনে আছে, সেইটাই তো মনে মনে সাজাচ্ছি। হুইস্কিতে হালকা হালকা চুমুক দিচ্ছেন বিমানদা। বারান্দার বন্ধ কাচের দরজার ওপারে অন্ধকারের মধ্যে কিছু যেন দেখছেন। প্রথম পেগ ওভাবেই শেষ করে বললেন, এবার তাহলে শুরু করা যাক। প্রেসিডেন্সি জেল থেকে বদলি হয়ে এসেছি আলিপুরে। প্রথম দিন সকালে গেলাম 7 নম্বর সেলে কয়েদিদের হাল হকিকত জানতে। তখনই প্রথম দেখলাম লোকটাকে। আজ 5 বছর হলো এই কয়েদখানার অতিথি। জমি নিয়ে গোলমালের জেরে এক জ্ঞাতি কাকাকে মাথায় পাথর টুকে টুকে নৃশংসভাবে খুন করেছে। ফলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, মানে 14 বছরের জন্য এই 7 নম্বর সেল ওর ঠিকানা। কয়েদি নম্বর 7-এর 66। খোঁজ নিয়ে জানলাম জেলের মধ্যে ও কিন্তু একেবারেই শান্ত মেজাজে থাকে, কোনো ঝুটঝামেলার মধ্যে যায় না, কাজে কোনো গাফিলতি নেই, একাই 5টা লোকের কাজ করে দেয় বিনা বাক্য ব্যয়ে। জেলের একটা নিয়ম আছে, কাজের বদলে একটা রোজ পায় আসামিরা। টাকা পয়সা হাতে দেওয়া হয় না, ওই টাকায় কিছু কিনতে চাইলে স্টোর থেকে নিতে পারে। এই যেমন ধর বিড়ি, সিগারেট, সেদ্ধ ডিম, এমনকি জামা প্যান্ট অবধি। তখন প্রতি শনিবার বিকেলটাই কেনাকাটার জন্য বরাদ্দ ছিল। একদিন এক শান্ত্রী এসে খবর দিল, স্যার এখনই একবার স্টোরে চলুন, 7-এর 66 নম্বর গণ্ডগোল পাকিয়েছে। শুনে অবাকই হলাম। ও তো গণ্ডগোলে থাকার লোক নয়, অন্তত আগের ওয়ার্ডেনের রেকর্ডে তো তেমন কোনো দাগ পাইনি। শান্ত্রীকে সঙ্গে নিয়ে ছুটলাম স্টোরে। গিয়ে দেখি কাউন্টারের সামনে ছোটোখাটো ভিড় জমে গেছে। 66 নম্বর রাগে গড়গড় করছে আর একটানা বলে চলেছে, ঝুট বাত আমি বলি না, মার্ডার করে স্বীকার করার হিম্মত দেখাতে পারি, আমার পাওনা গন্ডা না নিয়ে আমি নড়ছি না। ভিড় সরিয়ে হাজির হলাম। কাউন্টারের কর্মচারী, সেও এক কয়েদি, আমাকে দেখে উঠে দাঁড়ালো। স্যার ও একটু আগে নম্বর লিখিয়ে 4 বান্ডিল বিড়ি নিয়ে গেছে, আবার ফিরে এসে বলছে 2টো ডিম আর 2 বান্ডিল বিড়ি চাই, দেব না বলেছি, তাই ঝামেলা পাকাচ্ছে। আমি 66 নম্বরের দিকে কড়া চোখে তাকালাম। কি শুনছি এসব? তুমি তেমন করো না? আর করবো না কোনো দিন, আমি ঝুট বলে না, ও আমার কোটা মেরে দিয়েছে। বাকি কয়েদিদের কেউ ওর বিপক্ষে নেই, আবার পক্ষে থাকলেও মুখ খুলছে না। আমি 66কে বললাম, সামান্য 2 বান্ডিল বিড়ির জন্য নিজের রেকর্ড খারাপ করছো কেন? ভালো হয়ে আছো, তোমার সাজা কমে যাবে। চাই না আমার, কাজ করে কোঠা নিতে এসেছি, রামে কামাতে আসিনি, আমি লালিয়ে লড়ব না। অগত্যা আমার সঙ্গে শান্ত্রীদের বললাম, ওকে ওর সেলে ঢুকিয়ে দাও, পরে ব্যাপারটা দেখব। ওরা ওকে ধরতে যেতেই সে ভয়ঙ্কর রূপ ধারণ করল। হাতের এক ধাক্কায় দুজনকে ছিটকে ফেলে দিল। তৃতীয় জনের জামা ধরে পাগলের মতো ঝাঁকাতে লাগলো, আমি চোর নেই, আমি চোর নেই। তখনই এক শান্ত্রী পেছন থেকে ওর ঘাড়ে সজোরে লাঠির গুঁতো দিল একটা। লোকটা দুমড়ে মুচড়ে পড়ে গেল মেঝের ওপর। ওরা ধরাধরি করে নিয়ে গেল জেল হাসপাতালে। সেখান থেকে ব্যান্ডেজ ইত্যাদি করে ঢুকিয়ে দিয়ে এলো সেলে। পাক্কা 2টো দিন লোকটা মুখে কিছু দিল না। ওষুধ খাওয়াতে গেলে থুতু করে ফেলে দেয়। উপায় নেই দেখে আমি নিজে গিয়ে ভালো করে বোঝালাম, তোমার কোটার আমি ব্যবস্থা করে দেব, ওষুধ আর খাবার খেয়ে সুস্থ হয়ে ওঠো। মুখ নিচু করে আমার কথা শুনছিল লোকটা। ওই অবস্থায় আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, দিজিয়ে। বললাম তো দেব, আমাকে বিশ্বাস করছো না? কি মনে হলো লোকটার, আর কথা না বাড়িয়ে ওষুধ খেলো, রাতের খাবারও খেলো। কিন্তু পরদিন সকালে সাফ জানিয়ে দিল আর কোনো দিন কোনো কাজ করবে না। সশ্রম কারাদণ্ডের আসামি কাজ না করলে জবাবদিহি করতে হবে আমাকে। কি জ্বালায় যে পড়া গেল। আবার তাকে বোঝাতে গেলাম, সে গোয়ার গোবিন্দর ওই একই কথা, কেরানি ছোঁড়াটা কোটা মেরে দিয়েছে, আমি দিতে চাইলেও সে নেবে না,
ভিক্ষের দান সে ছোঁয় না, কোটা না পেলে কাজ বন্ধ, ব্যাস। ধৈর্যের সীমা ছাড়ালো আমার। বাকি কয়েদিদের দিকে আঙুল দেখিয়ে বললাম, তোমাকে নিয়ে এরপর আমাকে কি করতে হবে সেটা ওদের থেকে জেনে নিও। কথাটা বলেই আমি আর দাঁড়ালাম না। আমি জানি বাকি কয়েদিরা ওকে বুঝিয়ে দেবে। 7 নম্বরে অন্তত দুজনের সেই অভিজ্ঞতা আছে। পরদিন সকালে যথারীতি তাকে বাগান সাফাইয়ের কাছে পাওয়া গেল না। তার মানে ওকে বুঝিয়ে কোনো ফল হয়নি। ডেকে পাঠাতেই হলো 101 নম্বর ঘরে। ডাকতেই চলে এলো। শান্তি দিয়ে জবরদস্তি করে আনতে হলো না। ওই দেখ, তোকে তো 101-এর মহিমা বলা হয়নি। ওই ঘরে এককালে দুর্বিনীত কয়েদিদের পালিশ করা হতো। যদিও এখন সেটা জেলের নিয়মের বাইরে, তবু কদাচিৎ সে ঘরের দরজা খোলে, যেমন সেদিন খুলেছিল। আর জেল হাসপাতালের রিপোর্টে সেই জামাই আদরের উল্লেখ থাকে না। লোকটা এলো ওই ঘরে। আধো অন্ধকার ঘরটার একটা দেয়ালে একটা সরু তক্তা হেলান দিয়ে দাঁড় করানো। তার একদিক দেয়ালের সঙ্গে স্ক্রু দিয়ে আঁটা, অন্যদিক মেঝের সঙ্গে। এ ব্যবস্থা ব্রিটিশ আমলের। কত স্বাধীনতা সংগ্রামীকে যে ওই তক্তার ওপর ফেলে দুর্মুষ করা হয়েছে তা ইতিহাসের পাতায় জায়গা পায়নি। শুনেছি নকশাল আমলেও নাকি ব্যবহার করা হয়েছে। সত্যি মিথ্যে জানি না, সে সব আমার শোনা কথা। তবে আজ আমাকে এটা সাহায্য নিতে হবে সেটা যেন তখনও বিশ্বাস হচ্ছে না। লোকটার সাহস আছে, কিন্তু কতক্ষণ? ঠান্ডা গলায় শান্তিদের বললাম, মালটাকে নাঙ্গা করে উপুড় করে শুইয়ে দে। ওদের করতে হবে না, আমি শুয়ে যাচ্ছি। শটান জামাকাপড় খুলে শুয়ে পড়ল তক্তার উপর। লোকটা দুঃসাহস বলিহারি। এবার ওর হাত দুটো দেয়ালে ঝোলানো দুটো হাতকড়ার মধ্যে আটকে দেওয়া হলো। এমন টান টান করে বাঁধা হলো যে পা দুটো মেঝে থেকে উঠে তক্তার দুপাশে ঝুলে রইল। মোটা একটা বেত হাতে তুলে নিলাম। শেষবারের মতো বলছি, কাজে যোগ দেবে না দেবে না? আমার জিনিস চুরি হলো আর আমি শাস্তি পাচ্ছি, দারুণ বিচার আপনার। তীব্র শ্লেষ ছুঁড়ে দিল আমার দিকে। রাগে অন্ধ হয়ে গেলাম। হাওয়ায় স্যাঁত করে একটা আওয়াজ হলো শুধু। বেতটা ওর নগ্ন শরীরের ওপর সপাটে নেমে এসেছে। লোকটা বিস্ফারিত চোখে তাকিয়ে রইল আমার দিকে। বেতটা উঠছে আর নামছে। 3, 4, 11, 12, 19, 20। এবার আমার হাত ঝনঝন করছে। লোকটার পিঠ আর নিতম্বের চামড়া উঠে রক্ত ঝরছে। একটাও যন্ত্রণাগত শব্দ বেরোয়নি লোকটার মুখ থেকে। থামলাম যখন, তক্তার পাশ দিয়ে মাথা ঝুলে পড়েছে। লালা ঝরছে মুখ থেকে। মনে হলো জ্ঞান হারিয়েছে। বেতটা ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিয়ে মাথা ঝুঁকিয়ে দেখলাম ওকে। আমার নিঃশ্বাস মুখে লাগতে লোকটা চোখ মেলল, প্রায় ফিসফিস করে বলল, মরতে পারলেন না, আমারও সুযোগ আসবে একদিন। সেদিন আমি আপনাকে নিজে হাতে খুন করব। বেরিয়ে এলাম ঘর ছেড়ে। এখন আপাতত এইভাবে পড়ে থাকবে। জল চাইলে শান্তিরা জল খাওয়াবে। তারপর সন্ধে 6টার গিনতির শেষে চারদিক ফাঁকা হলে মালটাকে হাসপাতালে ভরে দেওয়া হবে। আর সেখান থেকে বেরোলে সলিটারি সেল, মানে যেখানে কয়েদিকে একা রাখা হয়। অন্য কয়েদিদের সঙ্গে রাখলে ঘটনা জানাজানি হয়ে যেতে পারে। জেলারকে জানিয়ে দিলাম, ভয়ানক আচরণের কারণে ওকে এখন এখানে একা রাখা প্রয়োজন। 7-এর 66 তখন থেকে হয়ে গেল সলিটারি 4। 6 ফুট বাই 8 ফুট একটা ঘর, উচ্চতা 9 ফুট। একটা দেয়ালের একেবারে প্রায় ওপরের দিকে একটা ছোট জানলা। সারাদিনে 2 বার যখন খাবার পাঠানো হয় দরজার তলা দিয়ে, তখনই মানুষের অস্তিত্ব টের পায়। এভাবে দিন 7 কাটানোর পর যখন গায়ের দাগগুলো আরও খানিকটা শুকিয়ে এসেছে, তখন আবার তার সামনে গিয়ে দাঁড়ালাম, বন্ধ দরজার ওপারে। কাজে যোগ দেবে এবার, না আরও কয়েকদিন সময় নেবে? কাবি নেই। 14 সাল পর যখন ছাড়া পাবো তখন আপনার কি হবে ভেবে নিন। 2 চোখে যেন আগুন ঝরে পড়ছে। সেই থেকে ওই ঘরই তার পৃথিবী। দরজায় পিঠ দিয়ে জানলা দিয়ে নেমে আসা এক চিলতে আলোর দিকে তাকিয়ে থাকে। কি একটা অদ্ভুত সুর গুনগুন করে। কখনো বা মাথা ঝাঁকায় প্রাণপণে, জড়ানো গলায় বলতে থাকে, ছাড়ব না, ছোড়েগা নেই। সলিটারি সেল আমার এখতিয়ারের বাইরে। দেখতে দেখতে মাঝে কেটে গেছে 7-7টা বছর। কিছুদিন পর ওর কথা আমি ভুলেও গেছি। রোজই নতুন কয়েদি আসছে।
রোজই কেউ না কেউ ছাড়া পাচ্ছে, কেউ জামিনে, আবার কেউ মেয়াদ পার করে। তাদের রোজ নামচা লেখে সহকারী ওয়ার্ডেনরা। আমার কাজ সেগুলো পরীক্ষা করে দেখা। একদিন বিকেলের দিকে ঘরে বসে সেই কাজটাই করছি, এমন সময় এক পেয়াদা এসে বলল, স্যার 5 নম্বরে 43 আর ছাড়া পাচ্ছে। জানি গে, তা আমি কি করব? ও একবার আপনার সঙ্গে দেখা করতে চায়, বলে কি একটা কথা আছে, শুধু আপনাকেই বলবে। 43 মানে ওই যাবজ্জীবনের আসামিটা, পাঠিয়ে দাও। জানিও আমার কাছে কি চাইবে। অনেকেই চায়, আমিও চেষ্টা করি, তবে সবসময় যে পারি তা নয়। দেখা যাক এর জন্য কি করা যায়। তেতাল্লিশ চলে যাওয়ার পর কাজ করার ইচ্ছেটাই চলে গেল। গুম মেরে বসে থাকলাম বেশ কিছুক্ষণ। একবার নিজের হাত দুটোর দিকে তাকাচ্ছি, আর নিজেকে এক নরাধম পশু ছাড়া অন্য কিচ্ছু মনে হচ্ছে না। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারলাম না। নিজের সার্ভিস রিভলভারটা দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে হলো, আবার মনে হলো তাতে নিজেকে শাস্তি দেওয়া হবে, কিন্তু কৃতকর্মের প্রায়শ্চিত্ত হবে না। পরদিন সকালে চলে এলাম জেলার সাহেবের অফিসে। পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলাম। জেলার সাহেব অবাক। হঠাৎ কি হলো আপনার? কাজে একঘেয়েমি এলে লম্বা ছুটি নিন, তাই বলে সরাসরি পদত্যাগ? আমাকে একবার সলিটারিতে যাওয়ার অনুমতি দিন স্যার। আপনাকে একা যেতে দিতে তো পারবো না, আমাকেও সঙ্গে যেতে হবে। কিন্তু কেন? সলিটারি চারকে আমি ওখানে পাঠিয়েছিলাম, তার সঙ্গে আমার কিছু দরকার আছে, সেটা আপনার সামনেই বলবো। সেদিনই সন্ধ্যে 6টার গিনতি শেষ করে জেলার সাহেবের সঙ্গে গেলাম লোকটার কাছে। মাঝে 7 বছরের অদর্শনে আমাকে চিনতে পারবে কিনা তাও জানি না। সেলের ভেতর টিমটিমে আলো জ্বলছে। করিডোরে পা রাখতেই হালকা গুনগুন সুর ভেসে এলো। দরজার কাছাকাছি আসতেই গানের আওয়াজ গেল থেমে। দরজায় পিঠ রেখে বসে আছে লোকটা, আর চোখে আমাকে দেখেই শটান ঘুরে দাঁড়ালো। আমি একদৃষ্টে তাকিয়ে আছি ওর দিকে। অন্য কোনো সেলে ওকে চালান করা হলে আমি চিনতেও পারতাম না। এই বছরে এই কি চেহারা হয়েছে! শরীরে মাংস বলে কিছু নেই, চুল প্রায় সাদা, কেবল পাল্টায়নি তার চোখ। চোখে সেই ভয়ঙ্কর প্রতিহিংসার চাউনি। সারা শরীরে ঠিকরে উঠল জিঘাংসা। 2 হাতে গারদের দরজা ধরে ঝাঁকুনি দিতে লাগলো পাগলের মতো। আপনাকে আমি ছাড়ব না, যেদিন সুযোগ পাব নিজের হাতে খুন করব। জেলার সাহেবকে অনুরোধ করলাম, স্যার চাবিটা একটু খুলে দিতে বলবেন। ও এখনো যা হস্টাইল, আমি তো খুলতে ভরসা পাচ্ছি না। কিছু হবে না স্যার, খুলে দিন। জেলার সাহেবের হুকুমে শান্তি দরজার তালা খুলে দিল। আমরা ওর সেলে ঢুকলাম। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ফুঁসছে লোকটা। কোনো ভনিতা না করে বললাম, 5 নম্বরে 43 তোমার কোটা চুরি করেছিল। কালো ছাড়া পেয়ে বেরিয়ে যাওয়ার আগে আমাকে বলে গেছে। আমার মারের ভয়ে ও কথাটা সেদিন স্বীকার করেনি। সলিটারি চার এমনভাবে তাকালো যেন ও কিছু বুঝতে পারেনি। আমি আবার বললাম কথাটা। এবারও চোখ দুটো চকচক করে উঠল। সে চোখে আগুন নেই। একসময় কোনো কাজ দিলে ওর মুখে যে হাসি ফুটে উঠত, তার রেখা দেখা দিল। গলার আওয়াজটাও এই কয়েক বছরে যেন বদলে গেছে। শুধু এই কথাটা শোনার জন্য আমি নিজেকে পাগল হতে দিইনি। আজ আপনার বিশ্বাস হয়েছে আমি মিথ্যা বলি না, এতেই আমার জিত। কোমর থেকে আমার সার্ভিস রিভলভার বের করে ওর সামনে মেলে ধরলাম। তুমি বলেছিলে সুযোগ পেলে আমাকে তুমি খুন করবে। লোকটা বিনা বাক্য ব্যয়ে রিভলভারটা হাতে তুলে নিল। আমি দম বন্ধ করে তাকিয়ে আছি ওর দিকে। জেলার সাহেব ঘটনার আকস্মিকতায় যাকে বলে কিং কর্তব্য বিমূঢ়। লোকটা একগাল হেসে রিভলভারটা আমাকে ফিরিয়ে দিল। আগের মতো স্বাভাবিক নিচু গলায় বলল, আপনি আমাকে কথাটা নাও বলতে পারতেন। সারা জীবন একটা অপবাদ নিয়ে বেঁচে থাকতে হতো। আপনি আমাকে তার থেকে মুক্তি দিয়েছেন। আপনার কথা মনে পড়লে আমার সারা শরীর ঘেন্নায় কুকড়ে যেত। আজ বুঝলাম আপনি মানুষটা খারাপ নন। যে জায়গায় আমরা থাকি সেখানে অবিশ্বাস, মিথ্যা, বিশ্বাসঘাতকতা আর যা যা বদরোগ থাকতে পারে তারই মাঝে আপনাদেরও বাস। বলতে বলতে দেয়ালে পিঠ দিয়ে মাটিতে বসে পড়ল লোকটা।
আজকাল আর বেশিক্ষণ দাঁড়াতেও পারি না। 43 যদি স্বীকার না করত, আপনি আজও ওই একই অবিশ্বাস নিয়ে থাকতেন। ভগবান ওর মঙ্গল করুন আপনারও। আজ থেকে শান্তিতে বাকি দিনগুলো এখানেই কাটিয়ে দিতে চাই। আজ থেকে আমার মনে আর কোনো কষ্ট নেই। জেলার সাহেব চুপ করে শুনছিলেন। লোকটা চুপ করার পর বললেন, তোমার ওপর অবিচার হয়েছে, বুঝতে পারছি। খুব তাড়াতাড়ি যাতে তুমি ছুটি পাও, আমি দেখব। ওয়ার্ডেন সাহেব, আপনাকে মেরে আমি যে শান্তি পেতাম, আজ তার থেকে অনেক বেশি শান্তি পেয়েছি। একটু বিশ্বাস ছাড়া আর কিছু তো চাইনি আপনার কাছে। দেরিতে হলেও আজ সেই বিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। আমি কাল থেকে আবার কাজ করব। মুখ তুলল লোকটা। দু গাল বেয়ে জল গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে ওর গাল, চিবুক, গলা। ফিরে এলাম জেলার সাহেবের অফিসে। এবার আমার রেজিগনেশন নিয়ে নিন স্যার। যে হাত দিয়ে ওর ওপর অকথ্য অত্যাচার করেছি একদিন, সেই হাতের ওপর থেকে আমার নিজের বিশ্বাস চলে গেছে। ভুলে গিয়েছিলাম এই জায়গাটাকে সংশোধনাগার বলা হয়। ও জেদ দেখিয়েছিল ঠিকই, আমাকে পদে পদে অমান্য করছিল, অবজ্ঞা করছিল, সেটাও ঠিক। কিন্তু আমি যদি স্টোরে বলে ওর কোটাটা পাইয়ে দিতাম, কি এমন ক্ষতি হতো? তারপর থেকে তো আমি স্টোরে কোটা নেওয়ার পর হাতে স্ট্যাম্প মারা চালু করে দিয়েছিলাম স্যার। যত বড় আসামি হোক স্যার, এখানে সে একজন অসহায় লোক। তাদের উপর ক্ষমতার অপপ্রয়োগ সে একরকম কাপুরুষতার সামিল। আমার শাস্তি দাবি করছি স্যার, আমাকে মুক্তি দিন। বিশ্বাস কর দীপ, জীবনে ওই দিন ওই একবারই আমি ভেঙে পড়েছিলাম। এমনকি মা চলে যাওয়ার পরেও আমার চোখে জল আসেনি। এক তীব্র অনুশোচনা আমাকে কাঁদিয়ে ছাড়ল। জেলার সাহেব আমাকে সান্ত্বনা দিলেন। বিমানবাবু, আপনি সলিটারিতে পাঠিয়ে ওকে আজ অনুতপ্ত। ভুল মানুষের হয়, আপনি সেটা স্বীকার করে নিয়েছেন। আপনি নিজেকে আর অপরাধী ভাবছেন কেন? আমি আইন ভেঙে ওকে 101 নম্বর ঘরে নিয়ে গিয়েছিলাম স্যার। আপনি চাইলে আমি ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দেব। জেলার সাহেব থমথমে মুখে চুপ করে কিছুক্ষণ ভাবলেন। তাতে আপনার সমস্যা বাড়বে ছাড়া কমবে না। তার চেয়ে বরং আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করি। একটা লম্বা শ্বাস ছাড়লেন বিমলদা। আর হ্যাঁ, একটা কথা, ওকে আমি যত তাড়াতাড়ি পারি মুক্তি দেব। তারপর ও যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, ওর জন্য কিছু করার চেষ্টা করবেন। তাতেই হয়তো আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে। তখনই তো ঠিক করে নিয়েছি কলকাতার পাট চুকিয়ে বুধুরামের কোলে মাথা দিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। একা থাকবো না বলে জিমিকে সঙ্গে নিয়ে এলাম। ওকে নিয়ে দিনের অনেকটা সময় কাটে। ওই তখন আমার একমাত্র সঙ্গী। একদিন সকালে ছাতার নিচে বসে চা খাচ্ছি, হঠাৎ জিমি চিৎকার করে দৌড় দিল গেটের দিকে। তাকিয়ে দেখি একটা কুঁজো মতো বয়স্ক লোক দাঁড়িয়ে আছে সেখানে। দেখেই চিনতে পারলাম। দরজা তালা খুলতে খুলতে বললাম, ভরসা করে এলে তাহলে? হ্যাঁ সাহেব, মনে হলো আপনার আমাকে দরকার, আমারও আপনাকে। হাসছে লোকটা। হাসলে ওর ছোট ছোট চোখ দুটো প্রায় বন্ধই হয়ে যায়। সেই থেকে বীর বাহাদুর আমার সঙ্গেই থেকে গেছে। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে, প্রতি শনিবার রাত ঠিক 8টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।